ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। কি হচ্ছে তার সাথে? কেন হচ্ছে? ইলমি ছোট দেহখানা ভয়ে কাঁপতে লাগলো। তার অতি আনন্দের দিনটা এক মুহূর্তেই কেমন কালো রাত্রিতে পরিণত হলো। কেন এমন হচ্ছে? মিলি কেন তাকে রেখে চলে গেল? তাহলে কি এগুলো মিলির প্ল্যান? লোকগুলো নিজেদের মাঝে বলা বলি শুরু করলো। শালা খাকির পোলা, সাপের লেজে পা দিস, ছোবল তো খেতেই হবে। কি বলিস তোরা? কেউ একজন বিশ্রী আওয়াজে বলে উঠল। ইলমি কথা বলার সাহসটুকুও পেল না। যা করবি তাড়াতাড়ি কর, শালা চামচারা কিন্তু আশেপাশেই আছে। ইলমি অসহায় পলকবিহীন থম মেরে সবটা শুনেছে। সবটা শুনে তার ক্ষুদ্র মস্তিষ্ক জানান দিল সে বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে। লোকগুলো ভালো নয়। নিজের বাড়ির আশেপাশে এমন লোক কখনোই দেখেনি। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো ইলমি। ঘেমে নিয়ে একাকার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কখনো এমন বিশ্রী পরিস্থিতির সম্মুখীন হয়নি ইলমি। কি করবে? কিভাবে রক্ষা করবে নিজেকে? মনে মনে খুব করে তার আব্বাজানকে ডাকলো। ডাকলো তার ভাইজানকে, তার এমপি সাহেবকেও। কেউ কি এদিকটায় আসবে না? কেউ কি ইলমিকে দেখবে না? এদিকে বক্সের গান থেমে গেছে। ইলমির খোঁজ পড়েছে। মুহূর্তে সবাই মিলে পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা শেষ করে ফেলেছে, কিন্তু কোথাও ইলমিকে পেল না। বিয়ে বাড়ির মতো আনন্দ ঘন বাড়িটাতে নেমে এলো দুশ্চিন্তা। সবাই ইলমিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। জহির মির্জার কানে খবরটা যেতেই ভেঙে পড়লেন তিনি। নিজ বাড়ি থেকে তার মেয়েটা উধাও, এটা কিভাবে সম্ভব? আমিনা বেগম কেঁদে উঠল। সবার চোখে মুখে যখন দুশ্চিন্তা ছাপ, তখন কেউ একজন তৃপ্তিদায়ক হাসিতে ফেটে পড়েছে। হিমি বেগম নীরব দৃষ্টিতে অতি আগ্রহে সবার দুশ্চিন্তায় পরিপূর্ণ মুখ দেখতে ব্যস্ত। পৈশাচিক আনন্দে মেতে উঠল হিমি বেগম। কি পাচ্ছে সে? কেন এমন করছে? এই হিমি বেগম কি চাচ্ছে? এসব করে সে কি পাচ্ছে? ইলমির ছোট দেহকারা নিজের বিপদের শঙ্কা পেয়ে কেঁপে উঠছে বারবার। ইলমি ভয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কারা আপনারা? সামনে থাকা লম্বা অবয়বের মানুষটা হঠাৎ বিশ্রী হেসে উঠল, কিন্তু কিছু বলল না। কেউ একজন এগিয়ে আসতে নিলেই পায়ের কাছে শক্ত কিছু একটা আছে টের পেল। হাতরে বুঝতে পারে একটা মোটা লাঠি। ইলমি সেটা হাতে তুলে নিল। ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চিবুক গলায় নিয়ে মনে মনে সাহস করে। লোকটা গায়ে হাত দিতে এলেই ইলমি সর্বশক্তি দিয়ে অন্তঃকরে ঠাস করে বসাতেই লোকটার বুকে গিয়ে লাগলো। আকস্মিক এমন ঘটনায় সবাই হকচকিয়ে ওঠে। তারা কেউই ইলমির থেকে এমন আক্রমণ আশা করেনি। লোকটা বুকে হাত দিয়ে শব্দ করে উঠল। একসাথে চারজনই ইলমির দিকে এগিয়ে আসতে নিলেই ইলমির শাড়ি ধরে নিজের সবটুকু দিয়ে দিক বিদিক ভুলে ছুট লাগায়। যে রাস্তা ধরে ইলমি ছুটেছে সে রাস্তা গিয়েছে বাড়ির পেছনের দিকটায়। ধর ধর, শালা কুত্তার বাচ্চারা, তোগা দিয়া একটা কাম যদি হইতো, এই বান্দরি বাচ্চা যদি হাত ছাড়া করস, তোরা সব তীরে কাইটা কুচি কুচি কইরা কুত্তারে খাওয়ামু। বাকি চারজন ইলমির পেছনে ছুটল। ইলমি প্রাণপণে দৌড়াতে দৌড়াতে কিছু একটার সাথে ধাক্কা খেল। এবার আর শরীরে তার শক্তি সঞ্চারিত হলো না। নিজের সর্বশক্তি যেন ফুরিয়ে এলো। টাল সামলাতে না পেরে পড়ে যাওয়ার আগেই ব্যস্ত পুরুষালী শক্ত হাতজোড়া ইলমির ছোট্ট কম্পনরত বিধ্বস্ত দেহখানা সযত্নে নিজের বুকে জড়িয়ে নিল। ইলমি হাঁপাতে হাঁপাতে ফুপিয়ে উঠল। পরবর্তীতে হাউমাউ করে কেঁদে উঠল। অস্পষ্ট স্বরে ডেকে উঠল, এমপি সাহেব। তারপর তারপর ঢলে পড়ল লোকটা সুটাম বুকের মাঝখানটায়। ঘড়ির কাঁটা গিয়ে থামলো রাত 11টা 34 মিনিটে। আত্মীয় স্বজন সব আজকের মতো অনুষ্ঠান শেষ করে চলে গেছে। আবরার ইলমির সাথে ঘটে যাওয়া ঘটনা আপাতত গোপন রাখতে বলেছিল, তাই ইমির আবরারের কথা মতো ইলমির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা গোপন রেখে জহির মির্জাকে কল করে জানিয়েছে ইলমি আবরারের সাথে আছে। ওরা দুজন কোথায় আছে, কেন গিয়েছে, কি করছে কিছুই বলল না ইমির। শুধু এটুকুই বাড়িতে জানালো ইলমি আবরারের সাথে। ইলমি আবরারের সাথে শোনার পর সবাই দুশ্চিন্তা মুক্ত হলেও জহির মির্জা ভীষণ চটে গেল। কি নির্লজ্জ ছেলে ভাবা যায়! বিয়ের আগের রাতে সবার চোখে ফাঁকি দিয়ে হবু বউকে নিয়ে উঠাও। এ কেমন ছেলে! অসভ্য বর্বর এক অভদ্র এমপি। এমন নির্লজ্জ ছেলের হাতে তার মেয়েকে কখনোই দেবে না। ড্রয়িং রুমে পিনপত নীরবতা বিরাজ করছে। জহির মির্জা গম্ভীর মুখে সোফায় বসে। আমিনা বেগম মুখ ভার করে স্বামীর পাশে দাঁড়ালো। আবিরা, তুর্না, তুরফা মামার দিকে তাকিয়ে আছে। কি হতে চলেছে কে জানে। ইনামুল তালুকদার, হিমি বেগম, মিলি সহ অন্য সবাই ও বাড়িতে ফিরে গেছে। শুধু ওরা তিনজনেই রয়ে গেছে। বাইরে গাড়ির হর্ন বেজে উঠতেই আমিনা বেগম পিলে চমকে উঠলেন।
কাচুমাচু মুখ করে স্বামীর দিকে চাইলেন। জহির মির্জা চোটে আছে। আমিনা বেগম টের পেয়েছে কি হবে কি না ভাবতেই মুখ ভার করে সদর দরজায় চাইলেন। হঠাৎ সদর দরজায় তাকাতেই চমকে উঠল যখন দেখল আবরারের কোলে বিধ্বস্ত অচেতন ইমলিকে। আবরারের সাথে ব্যস্ত পায়ে হাঁটছে তন্ময় ইমিল। আমিনা বেগম সব ভুলে বসলেন, ছুটে আসলেন সেদিকে, হাউমাউ করে কেঁদে উঠলেন। জহির মির্জা থমকে দাঁড়িয়ে রইলেন। আবরারের কোলে এমন একটা দিনে আদরের মেয়েটাকে এই অবস্থায় দেখবেন এটা সে কখনোই ভাবেনি। বুকটা মোচড় দিয়ে উঠল তার। হলুদের সাজে সুন্দর করে সাজানো মেয়েটার কপালে, হাতে ব্যান্ডেজ করা, অচেতন বিধ্বস্ত ইলমিকে দেখে জহির মির্জা কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। আমিনা বেগম ছুটে এসে মেয়ের এমন অবস্থা দেখে মূর্ছা গেলেন। হলুদ সাজে সাজানো ইলমিকে মুহূর্তে সাদা ব্যান্ডেজ অচেতন অবস্থায় দেখে জহির মির্জা ব্যস্ত হয়ে পড়লেন। এক নিমেষেই রাগ হাওয়া হয়ে গেল। এক প্রকার ছুটে চলল আবরারের সাথে। আবরার ব্যস্ত পায়ে রুমের দিকে পা বাড়ালো। বেডে শুইয়ে দিতেই আমিনা বেগম বলে ওঠেন, কি হয়েছে আম্মার? সত্য লুকাতে ইমির বলল, পরে গিয়ে কপালে হাতে আঘাত পেয়েছি আম্মা। আমিনা বেগম আহাজারি করে কেঁদে উঠল। ইলমি কপালে তেমন একটা আঘাত পায়নি। ডক্টর বলেছে এটা 2-1 দিনের মাঝেই ঠিক হয়ে যাবে। তবে হাতের ক্ষতটা বেশ গভীর। কাটার স্থানে গাছের গোড়ালি থেকে সরু কাঠ ঢুকে গিয়েছে। এর জন্য বেশ গভীর ক্ষত হয়েছে, যা শুকাতে বেশ সময় লাগবে। দিনে একবার ড্রেসিং করে নতুন ব্যান্ডেজও করতে হবে। 1 সপ্তাহ হাত বেজানো যাবে না। পানির ছিটা ফুলে ইনফেকশন হয়ে যেতে পারে। কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিয়েছে। ডক্টর বলেছে তেমন ভয়ের কিছু নেই। অতিরিক্ত ভয়ের কারণে সেন্সলেস হয়ে গিয়েছিল। জহির মির্জা মেয়ের পাশে গিয়ে বসলেন। ইমির তাকে সবটা বুঝিয়ে বলেছে। সবটা শুনে মেয়ের জন্য চিন্তায় ভেঙে পড়ল। তখনকার কথা মনে পড়তে ভেতরটা কেঁপে উঠল। সঠিক সময়ে যদি আবরার না যেত তখন কি হতো? না, সবটা ভাবতে পারল না সে। মেয়ের চিন্তায় ভেঙে পড়লেন। কিছুক্ষণ মেয়ের পাশে বসে রইলেন। কপালে চুমু খেয়ে উঠে গেলেন। ইলমিকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে। ইলমি এখন গভীর ঘুমে বিভোর। জহির মির্জা রুম থেকে বের হতে গিয়ে আবরারের সামনে পড়তেই আবরারকে শক্ত করে জড়িয়ে ধরল। সেটা না থাকলে তার মেয়েটার কি হতো আজ? কে বা কারা এই কাজটা করেছে বা করতে চেয়েছে তার কিছুই জানে না জহির মির্জা। বেশ কিছুক্ষণ পরে আবরারকে ছেড়ে দিয়ে সোজা হয়ে গটগট পায়ে রুমের দিকে চলে গেলেন। আবরার বেশ নীরব। প্রতিদিনের তুলনায় মুখটা আরও বেশি গম্ভীর। বাইরেটা দেখে বোঝা সম্ভব না কি চলছে তার মনে। আমিনা বেগম শাড়ির আঁচলে চোখ মুছে মেয়েটার কপালে হাত রাখলেন। আজ এমন একটা খুশির দিনে মেয়েটাকে এমন অবস্থায় দেখবেন সে কখনো ভাবেনি, কখনোই না। আবিরার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিছু প্রশ্নের জবাব সে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ দরজায় তাকাতে দেখলো তার ভাইজানকে। দরজায় এসে দাঁড়িয়েছে। তারপর ভালোভাবে খেয়াল করলো, দেখলো আবরার এখানে নেই। আবিরা বেশ অবাক হলো। হুট করে কোথায় বা চলে গেল। আবিরা ব্যস্ত পায়ে রুম থেকে ছুটে নিচে আসতেই দেখলো আবরার গাড়ি নিয়ে বের হয়ে গেল। কি হয়েছিল ইলমির সাথে? কোথায় ছিল ইলমি? যদি ভাইজানের সাথে থাকবে তাহলে এই আঘাতগুলো কি হচ্ছে কিছুই বুঝলো না। এত রাতে এমন রেগেমেগে কোথায় বা গেল? তার ভাইজান এসব ভাবতে ভাবতে সিঁড়ির দিকে যেতে ফোন বেজে উঠল। হ্যাঁ আম্মা, ঠিক আছে আম্মা, ইলমি একদম সুস্থ, চিন্তা করো না। ইলমি ঠিক আছে, কান্না করো না। হ্যাঁ, ইলমি এখনো রুমে রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, পরে কথা বলছি। বলে কলটা কেটে দিল। হাউমাউ করে কাঁদছেন আসমা বেগম। মেয়েটার খবর পেতেই ব্যস্ত হয়ে উঠেছিলেন। দুশ্চিন্তায় পাগলের মতো লাগাতার মেয়েটাকে কল করে যাচ্ছিল ইলমির খোঁজ পেতে। তন্ময়ের বাড়ির লোক সবাই চলে গেছে। তন্ময় এখনও এই বাড়িতেই, কেননা ও ইমিরের সাথে ছিল। তন্ময় ছেলেটা ভীষণ ভালো, দেখতে ফর্সা, সরু পাতলা চিকন গড়ের। মাস্টার শেষ করে জবের প্রিপারেশন নিচ্ছে। কারো বিপদে নিচ থেকে ঝাঁপিয়ে পড়া তন্ময়ের স্বভাব। তন্ময়ের এবার বিদায়ের পালা। এবার ওকে ফিরতে হবে। সবার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিজের বাইকে উঠে বসতেই তুরফা বাড়ির ভেতর থেকে দৌড়ে এসে বাইকের সামনে এসে দাঁড়ায়। তন্ময় ভ্রু নাচিয়ে তুরফার দিকে তাকিয়ে বলে, কি সমস্যা ম্যাডাম? আমার মতো খারাপ ছেলের বাইকে সামনে এসে দাঁড়ালেন যে? তুরফা অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে ফেলল। তখন লোকটাকে এসবগুলো কথা শুনিয়ে ফেলেছিল, অথচ লোকটা তো তার উপকারই করতে চেয়েছিল। কত বড় স্টুপিড সে, যে উপকার করলো তাকে কতগুলো কথা শুনিয়ে ফেললো। গিল্টি ফিল হচ্ছে তুরফার নিজের কাছেই। কেমন একটা লাগছে। মাথা নিচু রেখেই মিনমিনে গলায় বলল, সরি। তন্ময় মুচকি হাসলো, কিছু বলল না।
তুরফা মাথা উঁচু করে ধীর কণ্ঠে বলল। কাল আসছেন তো? তন্ময় পার বহু কষ্টে হাসি আটকে বলল। আমার মতো ছেলের জন্য মেয়েরা শান্তিতে বিয়েতে অ্যাটেন্ড করতে পারে না, তাই। কথা শেষ করতে না দিয়ে তুরফা বোকা বোকা মুখ করে চোয়াল ঝুলিয়ে বলে ওঠে। সরি বললাম তো। তন্ময় হাসলো, বলল। আচ্ছা, কি আচ্ছা? এই যে সরি বললেন সেটাই আচ্ছা। দেখুন, সব ভুল আপনার। কাউকে একবারই উপকার করতে গেলেন কেন? তার জন্যই তো কথাগুলো শুনতে হলো, তাই না? মস্ত বড় ভুল করে ফেলেছি। এরপর থেকে এমন ভুল করবেন না, বুঝলেন? আর উপকার করতে গিয়ে নিজের ফোনটাও কাউকে দিয়ে বসে থাকবেন না যেন। ফোনের কথা উঠতেই তন্ময় চোখেতে পকেটে হাত দিল। ফোনটা পকেটে নেই। ভ্রু কুচকাতে তুরফা হেসে উঠল। ফোন বের করে তন্ময়ের দিকে বাড়িয়ে ধরে বলল। তন্নি আপুকে দিতে চেয়েছিলাম, আপু বলল আপনাকে দিতে। তখন থেকে আপনাকে কিন্তু কোথাও পেলাম না। তন্নি আপুরাও চলে গেছে, তাই আর আপুর কাছেও দিতে পারিনি। তন্ময় ফোনটা নিয়ে পকেটে পুরে বলল। আচ্ছা। কি আচ্ছা? কিছু না। কাল আসছেন? কেউ একজন কি চাচ্ছে কাল আসি? ভ্রু নাচিয়ে বলেই ঠোঁট চেপে হাসলো। তুরফা বলল। কখনো না। কেউ একজন কেন চাইতে যাবে আজও? আপনি আসবেন নাকি আসবেন না আপনার ইচ্ছা। কেউ যখন চাচ্ছে আসবো, কাল দেখা হবে। তুরফা পেছনে ফিরল না। তন্ময়ের কথা শুনে হেসে উঠল। কি অদ্ভুত, কিছু সময় পূর্বে যাকে বিরক্ত লাগছিল তাকে কিনা ঘটা করে কাল আসতে বলল। অপরিচিত একটা লোক কিছু সময়ের ব্যবধানে কেমন পরিচিত হয়ে উঠল, যেন কত দিনের পরিচয়, যেন বছরের পর বছর লোকটার সাথে যোগাযোগ। কি অদ্ভুত। তুরফা বেশ অবাক হলো। এতটা ইজিভাবে কথা কখনো কারোর সাথে বলেছে বলে মনে পড়ছে না তার। ঘড়িতে 12:30। এবার আবিরাদের চলে যাওয়ার পালা। ওরা হলো বরপক্ষ, ওরা কেন পরের বাড়িতে থাকবে প্রশ্নই আসে না। আবির এসেছে আবিরাদের নিতে। আবিরা মামিমার থেকে বিদায় নিয়ে ইলমির রুম থেকে ঘুরে আসলো। তারপর রুম থেকে বের হতেই ইমিরের সাথে গিয়ে পড়ল। সবেমাত্র শাওয়ার নিয়েছে বোধহয়। কুকরানো চুলগুলো ভেজা থাকায় লিপ্টে আছে। গরমে ট্রাউজার আর গেঞ্জি। বেশ সতেজ লাগছে লোকটাকে। একটু আগেও লোকটাকে কেমন লাগছিল যেন। হাত দিয়ে চুল ঝাড়া দিতেই চোখ মুখে পানি ছিটকে পড়ল। আবিরা হকচকিয়ে উঠল। ইমির গম্ভীর স্বরে বলল। আবির এসে গেছে? আবিরা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। ইমি ঠোঁট নাড়িয়ে ও শব্দ করে ওঠে। আবিরা আচ্ছা বাই বলেই হাঁটতে লাগে। কিছুক্ষণ পরে টের পায় ইমিরও তার সাথে হাঁটছে। পাশে তাকাতে দেখলো দুটো হাত ট্রাউজারের পকেটে পুরে থমথমে মুখে ওর সাথেই আসছে। আবিরা একটু ধীরে হাঁটলো। 2 পা পিছনে পড়তেই হাত দিয়ে দুজনের উষ্ণতা মাপার চেষ্টা করলো। ইমির ভ্রু কুচকে চাইতেই আবিরা হাত নামিয়ে মাথা নিচু করে হাঁটতে লাগলো, যেন সে কিছুই বোঝে না। আর জানে। আবিরার এমন হাবভাব দেখে ইমির সামনে ফিরে ঠোঁট কামড়ে হেসে উঠল। আবিরা তুরফা গাড়িতে উঠে বসতেই ইমির গম্ভীর স্বরে সাবধানতার সাথে আবিরাকে বলল। সাবধানে যাবি। ইমির আবিরার দিকে এক পলক চেয়ে চোখ ফিরিয়ে বলল। বসে টেক্সট বা কল করবি। কথাটা আবিরকে বললেও উদ্দেশ্য যেন অন্য কাউকে বলা, কিন্তু যে মানুষটাকে উদ্দেশ্য করলো সেই মানুষটা বুঝলো বলে মনে হলো না। তার বোঝার কথাও না। যে মানুষটা টেক্সট পেয়ে বিরক্ত হয় সে মানুষটা নিজ থেকে টেক্সট করতে বলবে, এটা কেউ কখনো ভাববে? কখনো কল্পনা করবে? কখনোই না। তেমনি আবিরাও ভাবলো না। আবিরা তুরফা পেছনে বসেছে। আবির ড্রাইভ করছে, পাশে তুর্না বসেছে বলে ভুল হবে। আবিরা তুরফা জোর করে বসিয়েছে। তুরফা মনে মনে বাদর দুটোকে ইচ্ছামতো বকে যাচ্ছে। সবসময় শুধু বাদরামো। এই লোকটার পাশে বসিয়ে ওদের কি লাভটা হলো? সে তো তুর্না লোকটার সামনে মিছে বিড়াল হয়ে আছে। প্রচুর গরম ঘেমে নে তুর্নার বাজে অবস্থা, অথচ মুখ ফুটে লোকটাকে বলতে পারছে না এসিটা অন করতে। আচ্ছা, লোকটার সামনে তুর্না কি বাকশক্তি হারিয়ে ফেলে? এক হাতে মোটা ফ্রেমে চশমা ঠিক করে পেছনে ফিরল। 2 বাদরই ঘুমিয়ে গেছে। ফুস করে দীর্ঘশ্বাস ফেলে গাড়ির সিটে হেলান দিয়ে গরমে উসখুস করতে লাগলো। আবির এক কোণে ড্রাইভ করছিল। তুর্নাকে অনেকক্ষণ যাবৎ উসখুস করতে দেখে বলে। কি হয়েছে? এনি প্রবলেম? তুর্না চশমাটা হাতে নিয়ে মাথা নেড়ে বলে। আবির ভ্রু কুচকাল। তুর্নার দিকে তাকাতেই বুঝলো। এসিটা অন করে দিল। তারপর বলল। ঘুম পেয়েছে? তুর্না কিছু বলল না, মাথা নাড়ল শুধু। আবির তুর্নার হাত থেকে চশমাটা সামনে রেখে বলল। ঘুমান।